আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ৩০ কার্যদিবসের মধ্যে বিচার না হলে সরকার পতনের আন্দোলন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সরকার যদি জুলাই বিপ্লবী শহীদ উসমান হাদির খুনের বিচার করতে ব্যর্থ হয় তাহলে ইনকিলাব মঞ্চ সরকার পতনের আন্দোলনের ডাক দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে প্ল্যাটফর্মটির সদস্য সচিব আব্দুল আল জাবের। শুক্রবার বিকেলে শাহবাগে ইনকিলাব মঞ্চের বিক্ষোভে তিনি একথা বলেন। এবারে জানাবো জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি। আওয়ামী স্বৈরাচারী দোসর হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন থেকে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে মঞ্চ ২৪। একই সাথে আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ২২৪টি আসনে মনোনয়নপত্র দাখিলের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। এবারে জানাবো তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হচ্ছেন। খালেদা জিয়ার মৃত্যুর কারণে বিএনপির চেয়ারম্যান পদটি শূন্য হয়ে গেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই বিএনপির চেয়ারম্যান হচ্ছেন। তবে কবে, কখন এবং কোন প্রক্রিয়ায় তাকে চেয়ারম্যানের পদে অধিষ্ঠিত করা হবে এ বিষয়ে দলীয় কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ভোটের কারণে এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে বিএনপিকে। জানাবো ফাতেমা এখন জাইমা রহমানের ছায়াসঙ্গী। বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দীর্ঘদিনের পরিচারিকা ও বিশ্বস্ত সঙ্গী ফাতেমা বেগম তার শূন্যতার এক নীরব সাক্ষী হয়ে রয়েছেন। দাফনের সময় থেকে শুরু করে খালেদা জিয়ার শেষ বিদায় পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে ফাতেমা ছিলেন। এক মুহূর্তের জন্যও ছায়ার মতো পিছনে সরে যাননি। এবার খালেদা জিয়ার পরিবারের আস্থা ও ভরসার জায়গা হয়ে উঠেছেন তিনি, তারেক রহমানের কন্যা জাইমা রহমানের ছায়াসঙ্গী হিসেবে। এদিকে খালেদা জিয়ার কবর জিয়ারতে নেতাকর্মীদের ঢল। সদ্য প্রয়াত ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারতে দলে দলে আসছেন নেতাকর্মীরা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত ২০ ছাড়ালো আহত বহু। ইয়েমেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় তেল সমৃদ্ধ হাদ্রামাউত প্রদেশে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ, যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছে। স্থানীয় একটি চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত সংবাদ। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিচার না হলে সরকার পতনের আন্দোলন জাবের। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে যদি জুলাই বিপ্লবী শহীদ উসমান হাদির খুনিদের বিচার করতে ব্যর্থ হয় তাহলে ইনকিলাব মঞ্চ সরকার পতনের আন্দোলনের ডাক দেবে বলে জানিয়েছেন প্ল্যাটফর্মটির সদস্য সচিব আব্দুল আল জাবের। শুক্রবার বিকেলে শাহবাগে ইনকিলাব মঞ্চের বিক্ষোভে তিনি একথা বলেন। জাবের বলেন, আমাদের কথা খুব পরিষ্কার, আমাদের কোনো লুকোচুরি নেই। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ সরকার যদি খুনের বিচার কার্য সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে আমরা ৩০ কার্যদিবসের পরে সরকার পতনের আন্দোলন শুরু করব। যেই সরকার উসমান হাদির খুনি এবং এ খুনের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের গ্রেপ্তার বা তাদের সন্ধান পর্যন্ত দিতে ব্যর্থ হয়েছে, সেই সরকারের তো ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন নেই। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, আগামী ৭ই জানুয়ারির মধ্যে শুধু খুনি নয়, এ খুনের পেছনে যারা রয়েছে প্রত্যেককে আইডেন্টিফাই করে এরপরে চার্জশিট দাখিল করতে হবে। যদি মনে করেন যে যারা খুনের পেছনে রয়েছে তাদের ব্যাপারে মুখ খুললে আপনার ক্ষমতা থাকতে পারবে না, আপনাদের ক্ষমতায় থাকার দরকার নেই। জাবের বলেন, আজকে উসমান হাদিকে গুলি করার ২১তম দিনে এবং তার শাহাদাতের ১৫তম দিন। এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে এমন কোনো সংবাদ শুনতে পাই নাই যেটার কারণে আমাদের বাসায় ফিরে যাবার কোনো সুযোগ আছে। কারণ সরকার এখন পর্যন্ত আমাদের এতটুকু জানাতে সক্ষম হয়নি যে আসলে খুনিটা কোথায় আছে এবং এর পেছনে কারা রয়েছে। তিনি বলেন, নির্বাচন তো হবে এবং হতেই হবে, কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে কারা ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিয়েছে, কারা এই সরকারকে দুর্বল করেছে, ক্যান্টনমেন্টের বাইরে এসে জনগণের একটা সরকার হওয়া প্রয়োজন, সেটা কারা উপলব্ধি করতে পারছেন। ভারতীয় আধিপত্যবাদী বিরোধী জুলাই বিপ্লব ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদিকে গত ১২ ডিসেম্বর রাস্তায় প্রকাশ্যে গুলি করে ২ সন্ত্রাসী। গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গুলি করার পর শুটার ফয়সাল করে মাসুদ এবং তার সহযোগী আলমগীর শেখ ভারতে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে ফয়সাল নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। ওসমান হাদির রাজনৈতিক সতীর্থদের অভিযোগ, এই হত্যাকাণ্ডে পতিত শক্তি আওয়ামী লীগের হাত রয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জাতীয় পার্টিকে।
আওয়ামী স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন থেকে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে মঞ্চ ২৪। একই সাথে আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ২২৪টি আসনে মনোনয়নপত্র দাখিলের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফাহিম ফারুকী বলেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ এককভাবে নয়, বরং জাতীয় পার্টিসহ ১৪ দলের মাধ্যমে দেশে বাকশালী মুজিববাদী ও ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। আওয়ামী লীগ যে পরিমাণ মানবতা বিরোধী অপরাধ করেছে, একই অপরাধের দায় জাতীয় পার্টিকেও নিতে হবে। বিচারের প্রশ্নে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে আলাদা করে দেখার সুযোগ নেই। তিনি অভিযোগ করে বলেন যে, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেও তাদের প্রধান সহযোগী জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম এখনও বন্ধ করা হয়নি। জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ বিরোধী বা বাকশালী রাজনৈতিক শক্তির রাজনীতি করবার সুযোগ নেই বলে মন্তব্য করেন। বক্তব্যে আরও বলা হয়, শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত প্রতিটি প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একই ভূমিকা পালন করেছে। জনগণের ভোটাধিকার হরণে জড়িত কোনো দল বা জোট জুলাই পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না। তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হচ্ছেন। খালেদা জিয়ার মৃত্যুর কারণে বিএনপির চেয়ারম্যান পদটি শূন্য হয়ে গেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই বিএনপির চেয়ারম্যান হচ্ছেন। তবে কবে, কখন এবং কোন প্রক্রিয়ায় তাকে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করা হবে এ বিষয়ে এখনও দলীয় সিদ্ধান্ত হয়নি। তবে ভোটের কারণে এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে বিএনপিকে। বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর দলের ভেতরে এখন সবচেয়ে সংবেদনশীল প্রশ্ন নির্বাচনী প্রচারে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, প্রচারপত্র এবং ডিজিটাল পোস্টারে কার ছবি যাবে। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে দ্রুত সমাধানে আসতে হবে বিএনপির নেতৃত্বকে। আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। তফসিল ঘোষণার আগে থেকেই বিএনপির অনেক প্রার্থী নির্বাচনী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, প্রচারপত্র তৈরি করেছেন। অনেকে ডিজিটাল পোস্টার, ব্যানার লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন। এতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি রয়েছে। কিন্তু খালেদা জিয়ার মৃত্যুর কারণে বাস্তবতা পাল্টে গেছে। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধির ৭-এর চ অনুযায়ী কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক মনোনীত হলে সেক্ষেত্রে তিনি শুধু নিজের বর্তমান দলীয় প্রধানের ছবি, ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন ছাপাতে পারেন। ছবির পোর্ট্রেট আকারে হতে হবে এবং তা কোনো অনুষ্ঠান বা জনসভায় নেতৃত্বদান বা প্রার্থনারত অবস্থায় বা ভঙ্গিমায় ছাপানো যাবে না। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্ব প্রাপ্ত হয়েছেন, যদিও দলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আবার এই পদও ব্যবহার করা হচ্ছে না। এ অবস্থায় দলীয় প্রার্থীর প্রচার, ব্যানার, ফেস্টুনে কার ছবি ব্যবহার করা যাবে সেটা এখন মীমাংসিত হয়নি। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনী পোস্টারে দলীয় প্রধানের ছবি ছাপানোর বিষয় আছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সুস্পষ্ট ব্যাখ্যা নিতে হবে। আমরা শিগগিরই কমিশনে যাব। ফাতেমা এখন জাইমা রহমানের ছায়াসঙ্গী। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দীর্ঘদিনের পরিচারিকা ও বিশ্বস্ত সঙ্গী ফাতেমা বেগম তার শূন্যতার এক নীরব সাক্ষী হয়ে রয়েছেন। দাফনের সময় থেকে শুরু করে খালেদা জিয়ার শেষ বিদায় পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়েছিলেন ফাতেমা। এক মুহূর্ত ছায়ার মতো পিছনে সরে যাননি। এবার খালেদা জিয়ার পরিবারের আস্থা এবং ভরসার জায়গা হয়ে উঠেছেন তিনি তারেক রহমানের কন্যা জাইমা রহমানের ছায়াসঙ্গী হিসেবে। ফাতেমা বেগম দীর্ঘ প্রায় ১.৫ দশক ধরে খালেদা জিয়ার জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। গুলশানের ফিরোজা বাসভবন থেকে শুরু করে রাজপথের আন্দোলন, কারাগারের নিঃসঙ্গ মুহূর্ত কিংবা বিদেশে সফরের গোপন করিডোর, সবখানেই নিঃশব্দে তার উপস্থিতি ছিল। শুধু কাজের দায়িত্ব নয়, খালেদা জিয়ার শারীরিক দুর্বলতা, হাত ধরে রাখা, সময়মতো প্রয়োজনীয় বিষয় স্মরণ করিয়ে দেওয়া, ওষুধ খাওয়ানো সহ সবই ছিল তার নীরব দায়িত্ব এবং মানবিক সম্পর্কের অংশ। ফাতেমার জীবনযাত্রা ছিল সহজ সরল। ভোলার কাচিয়া ইউনিয়নের কৃষক পরিবারের মেয়ে হিসেবে বেড়ে উঠলেও স্বামী মারা যাবার পর ২ সন্তানই এক কঠিন জীবনের সংগ্রামে পা রাখেন। সংসারের ভার বইতে গিয়ে ২০০৯ সালে ঢাকা এসে খালেদা জিয়ার বাসভবনে কাজ শুরু করেন। তার সেই আনুগত্য এবং সেবা ও নিষ্ঠা তাকে রাজনৈতিক উত্তাল সময়েও খালেদা জিয়ার বিশ্বস্ত ছায়াসঙ্গী করে তোলে। ২০১৩ সালে তত্ত্বাবধায়ক সরকারের বিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০১৫ সালের ৯২ দিন অবস্থানকালে এবং ২০১৮ সালে কারাগারের জীবনে ফাতেমা ছিলেন নীরব সহযাত্রী। তার পাশে থাকার কারণ ছিল একটাই, নেত্রীর প্রতি এক গভীর মানবিক এবং অনুগ্রহপূর্বক দায়বদ্ধতা। করোনা মহামারীর সময় হাসপাতালে খালেদার পাশে থেকে সেবা করা থেকে সর্বশেষ লন্ডনের চিকিৎসা সফর পর্যন্ত ফাতেমার অবিচল সঙ্গী হওয়া রাজনৈতিক কিংবা জনপ্রতিনিধির দায়িত্বের বাইরে ছিল এক নিঃস্বার্থ মানবিক বন্ধন।